কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য সবচেয়ে দুর্দান্ত এবং হাই ভোল্টেজ ম্যাচের বিশ্লেষণ আজকে করতে হবে। এটাই হওয়ার কথা ছিল। বিশ্বকাপের যত দিন ঘনায় আসবে তত হাই ভোল্টেজ ম্যাচ বাড়বে, এটাই তো স্বাভাবিক। কিন্তু শেষ ষোলোতেই পর্তুগাল স্পেনের দেখা হয়ে যাচ্ছে, ব্যাপারটা একটু কেমন যেন মানতে কষ্ট হচ্ছে। আর একটু পরে দেখা হইলে এই দুটো দল থাকলে ভালো হইতো। যেহেতু ফেভারিট ধরতেছিলাম আমরা, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড। সো ওই জায়গা থেকে একটা দল বাদ হয়ে যাবে, ভালো একটা দল বিশ্বকাপ বাদ তো হবেই। যাই হোক, আজকে যেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো সেটা অনেকের পছন্দ নাও হইতে পারে। সেটা হচ্ছে যে পর্তুগাল কি পর্তুগালের মতন খেলতে পারছে এই বিশ্বকাপে? আপনাদের কি মনে হয়? অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন, প্রথমেই জানাবেন। আর স্পেন কি খেলতে পারছিল? পারে নাই, কিন্তু স্পেন এখন পারতেছে। স্পেন দেখেন, গ্রুপ পর্বে ম্যাচ ড্র করে আসছে, জিতে আসছে। পর্তুগালও তাই, ড্র করছে, জিতছে, কিন্তু কেউ হারে নাই। কিন্তু এখানে সবচেয়ে মজার যে জিনিসটা, সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা, সেটা হচ্ছে স্পেন এখন পর্যন্ত অপরাজিত, ক্লিন শিট রাখছে, তাদের একটা গোল তারা খায় নাই। কিন্তু পর্তুগাল হরহামেশাই গোল খাচ্ছে, ছোট দল হোক বড় দল হোক গোল খায় ফেলতেছে, ক্লিন শিট রাখতে পারতেছে না। দ্যাটস মিন তাদের রক্ষণের দুর্বলতা প্রকাশ পেয়ে যাচ্ছে। আর লাস্ট কালকে যেই অস্ট্রিয়ার সাথে যে ম্যাচটা দেখলাম হচ্ছে যে স্পেনের, আমার দেখা স্পেন এতগুলো ম্যাচ যে খেলছে বিশ্বকাপে সবচেয়ে দুর্দান্ত ট্যাকটিক্যাল ম্যাচ খেলছে এই ম্যাচটা। আপনি বিশ্বাস করতে পারেন যে অস্ট্রিয়াকে সে শর্টস অন টার্গেটই নিতে দেয় নাই, গোলের শটই করতে দেয় নাই। তার তার রক্ষণ কতটা সুদৃঢ় ছিল। এবং মার্কো কুরেলা তো দুটো অ্যাসিস্টই করে বসছে। সে প্রথম থেকেই যেভাবে উইং ভেঙে বারবার ঢুকে পড়তেছিল, আমার তো মনে হচ্ছিল যে কখন যিনি সে গোল পেয়ে যায়। কিন্তু লাস্টলি মার্কো কুরেলা দুইবার অ্যাসিস্টই করে বসছে। আর এই কারণে মনে হয় রিয়াল মাদ্রিদ তাকে কিনে ফেলছে। ঠিক আছে, রিয়াল মাদ্রিদের চোখ ভালো, কিন্তু বিশ্বকাপে এত অতি মানবীয় পারফরমেন্স কুকুরেলা দিবে এটা অকল্পনীয় ছিল। আমি সব ডিফেন্ডারকে নিয়েই আশাবাদী ছিলাম, মাগালেসকে নিয়ে আশাবাদী ছিলাম, আমি হচ্ছে ক্রিশ্চিয়ান রোমারোকে নিয়ে আশাবাদী, সবাইকে নিয়ে আশাবাদী। কিন্তু আমার কাছে মনে হয়েছে মার্কো কুকুরেলা এই বিশ্বকাপের সবচেয়ে দুর্দান্ত ডিফেন্ডার অ্যাজ ফার অ্যাজ টাইম ইজ কনসার্ন। সো ওই জায়গাটা থেকে দেখলে স্পেনের এই ম্যাচ জেতার সমূহ সম্ভাবনা পর্তুগালের সম্ভাবনা আছে। কিন্তু ইতিহাসের দিকে যদি আমরা একটু যাই, ইতিহাস বলতেছে যে তাদের 43 বার দেখা হয়েছে, 17 বার স্পেন জিতছে, 6 বার পর্তুগাল জিতছে, বাকি ম্যাচগুলো ড্র হয়েছে। এবং লাস্ট তারা যে বিশ্বকাপে দেখা করছিল, বিশ্বকাপে একবার স্পেন জিতছে আর একবার ড্র হয়েছে। এবং ওই যে ড্রটা 2018-তে, ওই ড্রতে ক্রিশ্চিয়ানো রোনালদোর অতিমানবে সেই হ্যাট্রিক, অতিমানবে সেই ফ্রি কিক, সেই ম্যাচটা। সো তাদের দেখা হলে তারা ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু জ্বলে ওঠে। এবার কি জ্বলে উঠতে পারবে কিনা সেটা সময় বলে দিবে। বাট তারপরেও ক্রিশ্চিয়ানো রোনালদো তার সেই ছন্দে নাই, যদিও এদিন পেনাল্টিতে একটা গোল পাইছে। কিন্তু তাদের টোটাল পর্তুগাল স্কোয়াডের আপনি যদি স্কোর দেখেন, কেউ 7-এর উপরে উঠতে পারে নাই। কিন্তু অস্ট্রিয়ার সাথে স্পেনের ম্যাচের প্রত্যেকেই, অ্যাটলিস্ট প্রত্যেকেই 8 এবং 8+ স্কোর নিয়ে মাঠ ছাড়ছে। দ্যাটস মিন স্পেন তাদের ট্যাকটিক্যাল যেই নলেজ, সেই নলেজ দিয়ে খেলাটা খেলতে পারতেছে। আপনি দেখেন, পর্তুগালের মতন এত দুর্দান্ত মিডফিল্ড কি স্পেনের ছিল? কারোরই ছিল না। ভিতিনহা, জোয়াও নেভেস, বার্নার্ডো সিলভা, তারপর হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ, এই মিডফিল্ড কিছু করতে পারতেছে না। এই মিডফিল্ডের মধ্যে কোনো সমন্বয় খুঁজে পাওয়া যায় না। ফার্নান্দেজের সেই থ্রু পাস দেখি না। ভিতিনার সেই কি বলে, টনি ক্রুসের মতন সেই ইঞ্জিন হওয়া দেখি না। বল সাপ্লাই, বল ডিস্ট্রিবিউশন, জোয়াও নেভেসকে ডেস্ট্রয়ারের ভূমিকায় দেখি না। তো সব কিছুই কেমন যেন একটু এলোমেলো। এখন এই দল বিশ্বকাপের এই মুহূর্তে সে আবার যে ঘুরে দাঁড়াবে না, তারও তো কোনো গ্যারান্টি নাই, পর্তুগাল বলে কথা। কিন্তু এখানে একটু ব্যাপার বলে নিই, সেটা হচ্ছে 2025-এর লাস্ট যে নেশনস লিগের ফাইনাল হয়েছিল, ওখানেও 2-2 ড্র ছিল এবং পেনাল্টি দিকে পর্তুগাল জিতে আসছিল। সো তাদের এই বড় ম্যাচে যখন দেখা হয় তখন পর্তুগাল কিন্তু ফেভারিটও হয়ে যায়। সো ওই জায়গা থেকে আমি পর্তুগাল ফ্যানদের বলতে পারি, আপনাদেরও প্রচুর সুবিধা আছে, প্রচুর সুযোগ আছে। কিন্তু স্পেন লাস্ট যে ম্যাচ খেলছে, যেভাবে খেলতেছে, তাতে আমার কাছে মনে হয় যে পর্তুগালের ম্যাচে তাদের ট্যাকটিক্যাল যে চেঞ্জেসগুলো আসবে, সেই চেঞ্জেসগুলো যদি পর্তুগালের কোচ মার্টিনেজ ধরতে না পারে, তিনি যদি প্রথাগত যে সিস্টেমেই খেলাচ্ছেন এভাবেই যদি খেলাতে থাকেন, তাহলে বিপদ। বক্স স্ট্রাইকার হিসেবে রোনালদোকে রেখে দিচ্ছেন,
আমি শুরু থেকে একটা কথা বলে আসছি, রোনালদো ফ্যান আমাকে গালি দেন, যা ইচ্ছা তা বলেন, আপনি কিছু বুঝেন না, আপনি কিছু জানেন না বলতে পারেন, কিন্তু বারবার আমি বলে আসতেছি যে মানে রামোসকে দিয়ে স্টার্ট করানো উচিত, এবং রামোস কিন্তু এই ম্যাচে গোলও পাইছে। বক্স স্ট্রাইকার যদি করতে থাকলে আপনি রামোসকে করেন, রামোস মোর ক্রিয়েটিভ। এদিকে রাফায়েল লিয়াও যতটা ভূমিকা রাখতেছে, ওই পাশ থেকে কিন্তু মানে ততটা রাখা যাচ্ছে না। দেখেন, রাফায়েল লিয়াও উইঙ্গার, নিকো উইলিয়ামস উইঙ্গার, লামিন ইয়ামাল উইঙ্গার, কিন্তু তাদের উইং সেট আপ দেখেন আর এদের উইং সেট আপ দেখেন, তাদের মিডফিল্ড সেট আপ দেখেন। তাদের মিডফিল্ডে পেদ্রি আর রদ্রি, এই দুজন মিডফিল্ড কভার করতেছে, কিন্তু রদ্রি এই বয়সে এসেও 8.2 স্কোর নিয়ে মাঠ ছেড়ে যাচ্ছে। আর এদিকে আমাদের হচ্ছে ভিতিনার বা হচ্ছে নেভেজরা এরা হচ্ছে 7.1 নিয়ে মাঠ ছাড়তেছে। দ্যাটস মিন তারা মিডফিল্ডে তাদের সেই কার্যকরী ভূমিকা রাখতে পারতেছে না। স্পেনের যে প্রেস হবে, স্পেনের যে ছোট ছোট পাশে যে প্রেস হবে, তারপরে উইং থেকে যেভাবে অ্যাটাক করবে, সেইটাকে যদি আপনি মেনটেন করতে চান, তাহলে আপনাকে মিড ব্লকে খেলা রাখতে হবে। মিড ব্লকে খেলাটাই পর্তুগাল রাখতে পারতেছে না, কারণ তাদের মিডফিল্ডটা এবার সে পারফরমেন্স দিতে পারতেছে না। এত নেগেটিভ কথা বলতেছে, তাহলে নিশ্চয়ই আপনি ভাবতেছেন স্পেনের জার্সি পরে আসছেন, আপনি স্পেনের ফ্যান। বলতে পারেন আমার সব দলের জার্সি আছে, আমি সব দলের জার্সি পরেই ভিডিও করি, কিন্তু আমার কাছে যদি মনে হয় খোলা চোখে এই ম্যাচে ক্লিন ফেভারিট স্পেন। যদি পর্তুগাল জিতে যায় আমাকে গালি দিবেন, নো। আমি বললাম তো খোলা চোখে স্পেন ফেভারিট, কিন্তু মাঠে গিয়ে ফেভারিট থাকে না। মাঠে গিয়ে ছোট দল তো বড় দলকে হারা দিচ্ছে। মাঠে গিয়ে কে খেলবে, কিভাবে খেলবে, সেই ব্যাপারটাই আমরা এতক্ষণ আলাপ করলাম, যে কার শক্তিমত্তা কোথায়, কে কিভাবে খেলতে পারে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোকে বক্স স্ট্রাইকার হিসেবে রেখে আমার মনে হয় এখন সেই সুবিধাটা পাওয়া যাবে না, এবং তার যে ফ্রিকিক অ্যাবিলিটি সেটাও নষ্ট হয়ে গেছে। তার চেয়ে বরং ওই জায়গায় রামোসকে দিয়ে স্টার্ট করানো, মানে রামোসকে দিয়ে জোয়া খানানোটা যেতে পারে। দেখেন স্পেনের বক্সে খেলতে ওয়ারজাবাল এই বিশ্বকাপে মোটামুটি ভালো খেলছে, কিন্তু লাস্ট ম্যাচে আরও বেশি দুর্দান্ত ছিল, সে পরিমাণ সাপ্লাইও পাচ্ছে পর্তুগালের। তো এটা কথায় আছে যে রোনালদোকে সে পরিমাণ সাপ্লাই দেওয়া হয় না, কিন্তু রামোসকে আবার সেই পরিমাণ সাপ্লাইটা দেওয়া হয়, রামোস সে পরিমাণ সাপ্লাইটা পায়। কিন্তু আমার মনে হয় স্পেনের কোচ যেই ট্যাকটিক্সটা নেবেন, সম্ভবত রোনালদোকে থামানোর জন্য তার খুব বেশি চিন্তা করা লাগবে না, কারণ পর্তুগাল নিজেই রোনালদোকে থামায় রাখছে। তো তার বেশি চিন্তা করা লাগবে না। ওই জায়গাটাই মার্টিনেজ রামোসকে দিয়ে শুরু করে একটা মানে জুয়া খেলে দেখতে পারেন, তারপর তো রোনালদো হাতে থাকলোই। সো আমার কাছে মনে হয় পার্সোনালি যে রামোস উইল বি দ্য এক্স ফ্যাক্টর যদি এই ম্যাচের কথা বলি। আর ওয়ারজাবাল যেভাবে ভালো খেলতেছে, আমার কাছে মনে হচ্ছে যে গোল্ডেন বুট না জানি পাওয়া যায়। ভালোই গোল করছে কিন্তু, এবং ভালো ইম্প্যাক্ট রাখতেছে। যাক, স্পেনের টিমটা ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতেছে, আর পর্তুগালের টিমটাও আস্তে আস্তে ভালো খেলতেছে, আস্তে আস্তে তারা ঠিকঠাক লাইনে আসতেছে। তারপর আমি বলবো এই ম্যাচে যদি ফেভারিটের কথা বলেন, স্পেন অবশ্যই ফেভারিট। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, ফুটবল মাঠে ফেভারিট বলে কোনো শব্দ নেই। ফেভারিট থাকলে জার্মানি বাদ পড়ে না, নেদারল্যান্ড বাদ পড়ে না, ফেভারিট বলে কোনো শব্দ নেই। সো এই ম্যাচটা আমার কাছে মনে হয় আইবেরিয়ান ডার্বি, এই আইবেরিয়ান ডার্বিটা দুর্দান্ত একটা হবে, এবং শেষ হলো সবচেয়ে দুর্দান্ত ম্যাচ হবে এটা কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য। এবার আপনারা কি ভাবছেন এই ম্যাচে কে জিতবে, সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।